2002 সালে লাকিকে বিক্রি করে দেওয়া হয় টাঙ্গাইলের কান্দিপাড়ায়। হ্যাঁ, সেই কান্দিপাড়া, যা কিনা সেই সময় ছিল বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম পতিতালয় এবং বর্তমানে তা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় পতিতালয়। লাকির পরিবার ছিল অর্থ সংকটে। শিশু পাচারকারী চক্র লাকির পরিবারকে প্রতিশ্রুতি দেয় যে তারা লাকিকে শহরে নিয়ে কাজ খুঁজে দিবে, কিন্তু তারা জানতো না লাকির জীবনের জন্য কি অপেক্ষা করছে। কাজের উদ্দেশ্যে নিজের বাসা ছেড়ে যখন পল্লী পর্যন্ত শিশুটি যায়, তখনই তার খটকা লাগে যে হয়তো এটা কোনো সাধারণ গৃহপরিচারিকার কাজ হবে না। পতিতাবৃত্তি কি তা বোঝার আগেই শিশুটির সামনে দাঁড় করিয়ে দেওয়া হলো এক মধ্যবয়স্ক খদ্দেরকে। তার উপর তার প্রথম দিনের কাজের যে উপার্জনটা তা তার থেকে জোরপূর্বক ছিনিয়ে নিল রানীমা বা সর্দারনি। প্রথম দিনের পরই লাকির আঁচ হলো যে তাকে ধোঁকা দেওয়া হয়েছে। যেই কাজের জন্য তাকে নিয়ে আসা হয়েছিল সেই কাজ তাকে দেওয়া হয়নি, বরং তার জীবনটা ধ্বংস করে দেওয়া হয়েছে। লাকি যতদিন কান্দিপাড়ায় ছিল তার জীবন যেন ছিল এক নরক। অবশেষে কোনো এক সময় সাহস করে সে টাঙ্গাইল থেকে পালিয়ে ঢাকায় চলে আসে, কিন্তু তারপরও তার রক্ষা হয় না পাচারকারী চক্রের হাত থেকে। তারা তাকে ঢাকা থেকে খুঁজে বের করে আবার আরেক নতুন সর্দারনির কাছে বিক্রি করে দেয়। এখন আপনাদের প্রশ্ন হতেই পারে, এই সর্দারনি বা রানীমারা আসলে কারা? তথ্যসূত্রে জানা যায় যে এরাও একসময় যৌন পাচারকারীর খপ্পরে পড়েই এই পতিতালয়ে এসেছিল, কিন্তু বয়স পার হয়ে যাওয়ার ফলে তারা আর যৌনকর্ম করে না, বরং যৌনকর্মের জন্য পাচারকৃত শিশুদের সরবরাহ এবং সংরক্ষণ করার দায়িত্ব পালন করে থাকে তারা। কি অদ্ভুত না? জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত তারা বাধা পড়েছে এমন এক গোলকধাঁধায় যেখান থেকে বের হওয়া তাদের জন্য খুবই কষ্টকর। নতুন সর্দারনির আওতায় লাকি ছিল 2002 থেকে 2014 পর্যন্ত, মানে গোটা 12 বছর। এই গোটা 12 বছরে তাকে একটি ওষুধ খাওয়ানো হতো প্রায় নিয়মিত। ওষুধের নাম ওরাডেক্সন। এই ওরাডেক্সন খাওয়ানো হতো যাতে খদ্দেরদের লাকিকে দেখতে সুস্থ সবল এবং মোটা তাজা মনে হয়। এই ওরাডেক্সন হচ্ছে একটি স্টেরয়েড ট্যাবলেট, যা পতিতালয়গুলোতে এক নিয়মিত সেবনকৃত ঔষধ। 2009 সালের এক প্রতিবেদন অনুযায়ী জানা যায় যে পতিতালয়ের 90% পতিতারাই স্টেরয়েড ট্যাবলেটে আসক্ত এবং এই ট্যাবলেটে তাদের অভ্যস্ত করা হয় কিশোর বয়স থেকেই। তার মানে যখন থেকে তারা পাচার হয়ে আসে তখন থেকেই তাদেরকে খাওয়ানো হয় এইসব স্টেরয়েড। কান্দিপাড়াকে পতিতালয় বলা যায় নাকি বলা যায় এক নির্যাতনশালা? হয়তো প্রতিটা পতিতারাই এটাকে নির্যাতনশালাই বলবে। এই নির্যাতনশালার কর্মকাণ্ড চিরতরে নষ্ট করার জন্য 2014 সালে সেখানে রেড চালানো হয়, যার ফলে উৎখাত হয় অসংখ্য যৌনকর্মী। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে অনেকের জীবনের একমাত্র সম্বল ছিল এই দুঃখ কুটির বা পতিতালয়। সুতরাং উচ্ছেদকৃত হয়ে তারা যখন ঢাকা শহরে চলে আসে তখন অনেকেই পেটের দায়ে পড়ে আবার যৌনকর্মে লিপ্ত হয়। সেই অবস্থায় নির্দিষ্ট কোনো থাকার স্থান না থাকার জন্য তারা হয়ে যায় ভাসমান যৌনকর্মী। লাকিও এইসব উচ্ছেদকৃত যৌনকর্মীর ব্যতিক্রম ছিলেন না, কিন্তু যৌনকর্ম চালানোর পাশাপাশি একদিন লাকির ভিতরে তাগাদা হয় যে উনি উনার জীবনকে চিরতরে পরিবর্তন করবে, যার ফলে 2014 সাল থেকে আগামী 5 বছর পর্যন্ত শুরু হয় লাকির জীবনের অন্যতম সংগ্রাম, আর তা হচ্ছে একটি নির্দিষ্ট কর্মসংস্থান খোঁজার সংগ্রাম। এই সংগ্রামে লাকি গৃহপরিচারিকার কাজ থেকে শুরু করে গার্মেন্টসে চাকরি পর্যন্ত অনেক কাজই করেছেন। অনেক কাজেই এমন হয়েছে যে সহকর্মীরা জেনে গিয়েছিল যে উনি আগে একজন যৌনকর্মী ছিলেন। এই তথ্যটি জানার পর থেকে অনেকে লাকির প্রতি কোনো মানবতা বা সহানুভূতি না দেখিয়ে উল্টো লাকির সুযোগ নেওয়ার চেষ্টা করে, যার ফলে অনেক সহকর্মী চেষ্টা করে লাকিকে ধর্ষণের। লাকির যে সহকর্মীরা লাকির ধর্ষণের জন্য দায়ী ছিল তাদেরকে জিজ্ঞেস করলে তারা বলে সে তো যৌনকর্মী, সে তো এসব কাজ আগেও করে এসেছে। ভাগ্যের কি নির্মম পরিহাস! নিজের অবস্থা পরিবর্তন করার চেষ্টা করেও যেন লাকি আর পারল না
নিজেকে দাঁড়া করাতে। অথচ ধর্ষণ এবং সম্মতিত যৌন সম্পর্কের মধ্যে একটাই তফাৎ, তা হচ্ছে সম্মতির। লাকি তার ধর্ষকদের সম্মতি দেননি, যার ফলে যে কোনো অবস্থাতেই লাকি ধর্ষিত হয়েছে। সেটা লাকি যৌনকর্মী হলেও সত্যি থাকবে, না হলেও সত্যি থাকবে। আমাদের গল্পের নায়িকা লাকির সাথে যে ঘটনাটি ঘটে গেল তা ব্যতিক্রম নয়। বাংলাদেশের প্রতিটি যৌনকর্মী যারা পতিতালয় থেকে উৎখাতকৃত, তাদের প্রত্যেকেরই জীবন কাহিনী যেন অনেকটা একই রকম। লাকির সাথে ঘটে যাওয়া এসব অন্যায় অবিচারের অনেকটাই কোর্ট পর্যন্ত পৌঁছায় না। এর অন্যতম কারণ হচ্ছে প্রমাণের অভাব, সামাজিক কুসংস্কার এবং বিচার ব্যবস্থার লাকিদের প্রতি মানুষের প্রতি বিপক্ষপাত। এই বিচারহীনতার অভ্যাস যেন আমাদের একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। তার মানে হচ্ছে কোনো নারী যৌনকর্মে ঢুকে পড়লে তার জন্য নেই কোনো সামাজিক নিরাপত্তার ব্যবস্থা এবং তার পরিস্থিতি পরিবর্তনেরও কোনো সুযোগ সমাজ থেকে দেওয়া হয় না। বৈধতা এবং নিরাপত্তার মাঝে যে বিশাল ফারাক, তাই হচ্ছে লাকির মতো মানুষের জীবনের অন্যতম ট্র্যাজেডি। ইন্টারন্যাশনাল জাস্টিস মিশন বা IGM এর 2025 সালের এক প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের প্রায় 40,000 থেকে 1 লাখ শিশু যৌনকর্মের সাথে জড়িত। তাদের হিসাব অনুযায়ী বাংলাদেশে ঘটে যাওয়া বিভিন্ন রকমের যৌনতা সংক্রান্ত অপরাধের সাথে 20 থেকে 50% শিশু জড়িত। 2023 সালের যৌন পাচার ভিত্তিক এক পরিসংখ্যান অনুযায়ী ওই বছরই প্রায় 30,000 শিশু যৌনকর্ম সম্পর্কিত শোষণের শিকার হয়েছে। এই দেশে আরো কত শত শত কান্দিপাড়া রয়েছে, যার কোনায় কোনায় লুকিয়ে রয়েছে কত লাকি। নাম তার লাকি হলেও সে আসলে লাকি বা সৌভাগ্যবান নয়। কিন্তু আশা করা যায় আমাদের আজকের এই প্রতিবেদনের পর হয়তো লাকির গল্পগুলো শুনলে আর এত ঘৃণা লাগবে না, বরং তার প্রতি সহানুভূতি তৈরি হবে।